প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই, উইংস আর পরিবেশ থেকে বেশ কিছু পড়া বুঝে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। প্রথমে বাটারফ্লাই, তারপর উইংস, তারপর পরিবেশ, পরপর আসতে থাকছে। দেখো, এটা তোমাদের বাটারফ্লাই বই, ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 5। আমরা সরাসরি 4 নম্বর লেসনে ঢুকে যাব। মেমোরি ইন মার্বেল। দেখো, এটা হচ্ছে আমাদের আজকের পাঠ্য। গোটা গল্পটা পড়বো, বাংলা মানে বলে দেবো, আর প্রশ্নোত্তর করবো। ঠিক আছে, লেটস বিগিন। চলো শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার। ছবিটা দেখো। ঠিক আছে, এরপরে দেখো কি কোশ্চেন আছে সেটা আমরা দেখে নেব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, এর উত্তর হবে আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। ঠিক আছে, ঘরটির রং কেমন? সাদা। দেখে নাও তোমরা, এই প্রশ্নগুলোর এরকম উত্তর হবে। তারপরে একটা গল্প আছে, গল্পটা আমরা পড়বো পরের পাতায়। তার মানে তোমাদের 46 পেজ খুললেই তোমরা এই গল্পটা পেয়ে যাবে। এটা আমরা পড়বো, বাংলা মানেগুলো আস্তে আস্তে আমরা জেনে নেবো। চলো শুরু করা যাক। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। His teacher has given a task to the students of his class. তার শিক্ষক তার শ্রেণীর ছাত্রদের একটি কাজ দিয়েছেন। He has told them to write a paragraph on Taj Mahal. তিনি তাজমহলের ওপর একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন। But Tarun does not know much about the Taj Mahal. কিন্তু তরুণ তাজমহল সম্বন্ধে বেশি কিছু জানে না। He only knows that it is a beautiful monument situated at Agra. সে শুধুমাত্র জানে এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর সৌধ। Worried, he came back home and in the evening and asked his grandfather. চিন্তিত হয়ে সে বাড়ি ফিরে এলো এবং সন্ধ্যায় তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো। ঠিক আছে, তাহলে এতটা পরে আমরা কি বুঝতে পারলাম? তরুণ একটা ছেলে যে ক্লাস 5-এ পড়ে, তার স্কুলের স্যার তাকে একটা কাজ দিয়েছে, তাজমহল সম্পর্কে রচনা লিখতে দিয়েছে। সে কিছুই জানে না, শুধু এইটুকু জানতো তাজমহলটা আগ্রায় অবস্থিত। সে অনেক চিন্তিত হয়ে সন্ধে বাড়ি এসে তার গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করছে, ঠাকুরদাকে জিজ্ঞেস করছে, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ঠাকুরদা, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণ's grandfather was a retired teacher. তরুণের ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument. তিনি এই সুন্দর সৌধ সম্বন্ধে অনেক বেশি জানতেন। He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, Okay, if you promise to be a good boy, I will tell you many things about the Taj. ঠিক আছে, তুমি যদি একজন ভালো ছেলে হওয়ার প্রতিজ্ঞা করো, তাহলে আমি তোমাকে তাজমহল সম্বন্ধে অনেক কিছু বলবো। তারপর দেখো কি আছে, তরুণ প্রমিস নট টু বি নটি। তরুণ দুষ্টু না হওয়ার প্রতিশ্রুতি দিল। So his grandfather began to tell him the story of Taj Mahal. সুতরাং তার ঠাকুরদা তাজমহলের গল্প বলতে শুরু করলেন। দেখো, এরপরে কি আছে, গল্পটা শুরু হচ্ছে। Once upon a time there lived a prince named Khurram. এক সময় খুররম নামে একজন রাজকুমার বাস করতেন। He was the son of Jahangir and grandson of Akbar the Great. তিনি জাহাঙ্গীরের পুত্র আর মহান আকবরের নাতি ছিলেন। One day Khurram went to Meena Bazar with his friend. একদিন খুররম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজার গিয়েছিলেন। There he caught a glimpse of
extremely beautiful girl who was selling silk and glass bead. সেখানে তিনি একজন অত্যন্ত সুন্দরী মেয়ের এক ঝলক দেখা পেলেন যে পশম আর কাঁচের পুঁথি বিক্রি করছিল। The girl was আঞ্জুমান বানু বেগম। মেয়েটি ছিল আঞ্জুমান বানু বেগম। She was born in a family of Persian nobility. তিনি এক পার্সিয়ান ভদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। After meeting her, Khurram went back to his father and said that he want to marry her. তার সঙ্গে দেখা হওয়ার পর খুররম তার বাবার কাছে ফিরে গেলেন এবং বললেন তিনি মেয়েটিকে বিবাহ করতে চান। খুররম ম্যারিড আঞ্জুমান বানু বেগম in 1612, 5 years after their first meeting. তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর খুররম আঞ্জুমান বানু বেগমকে 1612 খ্রিস্টাব্দে বিবাহ করেছিলেন। At this point, তরুণ stopped his grandfather. এরপর তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিল। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. কিন্তু ঠাকুরদা, আমি রাজকুমার খুররমের গল্প শুনতে চাই না। I want to know about the তাজমহল. আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। Be patient, তরুণ. Let me finish the whole story, said his grandfather. শান্ত হও তরুণ, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও, তার ঠাকুরদা বললেন। All right, said তরুণ। ঠিক আছে, তরুণ বলল। His grandfather continued with the story. তার ঠাকুরদা গল্প বলতে শুরু করলেন। Prince Khurram was later known as শাহজাহান। রাজকুমার খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। He became the emperor in the year of 1628. 1628 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হন। আঞ্জুমান বানু বেগম was later renamed মমতাজ মহল। আঞ্জুমান বানু বেগম পরবর্তীকালে পুনরায় নাম দেওয়া হয়েছিল মমতাজ মহল। But what does the name মমতাজ মহল means? asked তরুণ। কিন্তু মমতাজ মহলের অর্থ কি? তরুণ জিজ্ঞেস করলো। It means the brightest crown of the world, answered the grandfather. এর অর্থ হলো বিশ্বের উজ্জ্বলতম রাজমুকুট, তার ঠাকুরদা উত্তর দিলেন। Then he continued with his tale. When Mumtaz was on the deathbed, Shahjahan promised her that he would not marry again. তারপর ঠাকুরদা গল্প বলতে শুরু করলেন। যখন মমতাজ তার মৃত্যুশয্যায়, শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর বিবাহ করবেন না। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার কবরের উপরে সবচেয়ে সুন্দর সমাধি মন্দির তিনি তৈরি করবেন। What is a mausoleum, grandfather? asked তরুণ in surprise. স্মৃতিসৌধ কি ঠাকুরদা? তরুণ অবাক হয়ে প্রশ্ন করল। Oh, a mausoleum is a building built to house of death, said grandfather. ও, সমাধি মন্দির হলো কবরের উপর নির্মিত একটি ঘর, ঠাকুরদা উত্তর দিলেন। According to the legend, Shahjahan was said after her death that he ordered the court with mourn for 2 years. জনশ্রুতি অনুসারে শাহজাহান তার মৃত্যুর পর এতটাই দুঃখিত হয়েছিলেন যে তিনি তার রাজসভা সদস্যদের 2 বছর ধরে শোক পালনের আদেশ দেন। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in the memory of beloved wife. তারপরে শাহজাহান তার প্রিয় স্ত্রীর জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ যমুনা নদীর তীরে নির্মাণ করতে শুরু করেন। It took 22 years and 22,000 workers to build the monument. স্মৃতিসৌধটি 22 বছর ধরে 22,000 কর্মী তৈরি করেছিল। The Taj Mahal was built entirely out of white marble. তাজমহল সম্পূর্ণভাবে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। This marble was brought in from all over Asia. এশিয়া মহাদেশের সব জায়গা থেকে এই সাদা মার্বেল পাথরগুলো নিয়ে আসা হয়েছিল।
When Shahjahan died 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা যান তখন তার দেহ মমতাজ মহলের পাশে রাখা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু নোন অ্যাজ দ্য তাজমহল। এই অপূর্ব স্মৃতিসৌধটি তাজমহল রূপে পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি রূপে গণ্য করা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। ঠাকুরদা কিছুক্ষণের জন্য থামলেন। যাই হোক, আজকে তোমাকে আমি অনেক কিছু বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি তোমার জন্য যথেষ্ট সাহায্যকারী? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট প্যারাগ্রাফ অন তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। হ্যাঁ, অবশ্যই, আমি এখন সহজেই তাজমহলের উপরে একটা অনুচ্ছেদ লিখতে পারবো। তরুণ খুব খুশি হয়ে বলল। এরপরে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাই। দেখি এখানে কি আছে। পরের পাতায় দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ড্রপ রয়েছে। এই মানেগুলো তোমরা মুখস্থ করবে। তারপরে অ্যাক্টিভিটি রয়েছে। চলো অ্যাক্টিভিটিগুলো আমরা একটুখানি করার চেষ্টা করি। প্রথমে রয়েছে তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট তাজমহল বিকজ হি ওয়াজ ড্যাশ। দেখো, তরুণের ঠাকুরদা তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতো, কারণ তিনি ছিলেন কি, এ রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। ঠিক আছে, এটা আমরা বই থেকেই বললাম। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ শাহজাহান। শাহজাহানের দাদু ছিলেন আকবর। তারপরে খুররম ফার্স্ট স আঞ্জুমান বানু বেগম অ্যাট মিনাবাজার। কোথায় দেখেছিল আঞ্জুমান বানু বেগমকে? মিনাবাজারে। প্রিন্স খুররম ওয়াজ দ্য লেটার নোন অ্যাজ শাহজাহান। খুররমই পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিল। মমতাজ মহল মিন্স, মমতাজ মহল মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা এইমাত্রই পড়লাম আমরা। শাহজাহান বিট দ্য তাজমহল ইন এ মেমোরি অফ হিজ ওয়াইফ মমতাজ মহল। ঠিক আছে, তাহলে তারপর হচ্ছে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে তাজমহল। দেখো, এইভাবে আমরা 48 পেজে পড়াটা করে নিলাম। এরপরে কি আছে দেখো, প্রথমটা রয়েছে একটা উল্টোপাল্টা লেটার রয়েছে, এগুলো সাজিয়ে আমাদের সোজা করতে হবে। হিন্টস দিয়েছে এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ। ঠিক আছে, এটা আমরা এইমাত্র পড়লাম। কি হয় বলো তো? এটা হবে মসলিয়াম, MAUSOLEUM। ঠিক আছে, তার মানে হচ্ছে স্মৃতিসৌধ। তারপরটা হবে পার্সিয়ান, যে পারস্য দেশের লোক। তারপরটা হবে জুয়েল। তারপরটা হবে গ্লিমসি। দেখো, GLIMPSE। ঠিক আছে, এইগুলো এরকমভাবে সাজিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কি আছে দেখো, এখানে কিছু ডিসক্রাইবিং ওয়ার্ড দিয়েছে, সেগুলো তোমরা পড়বে। আচ্ছা, অ্যাক্টিভিটি 3তে চলে যায়। অ্যাক্টিভিটি 3তে কি আছে? ডিসক্রাইবিং ওয়ার্ড যেটা প্যাসেজে পেয়েছিলাম, বিউটিফুল, ব্রাইটেস্ট, বিলাভেড, ম্যাগনিফিসেন্ট, হেল্পফুল, এগুলো হচ্ছে কোনো বর্ণনামূলক শব্দ। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3তে কি আছে? মেক সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ দিয়ে কোনো বাক্য রচনা করতে দিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা পারবে বাক্য রচনা করতে। আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি। প্রথমটা দেখো রয়েছে অনেস্ট। অ্যান অনেস্ট ম্যান ইজ ভেরি রেয়ার টুডে। একজন সৎ মানুষ আজকের দিনে বিরল। পুওর, হি ইজ পুওর বাট অনেস্ট। তিনি গরিব কিন্তু সৎ। ন্যারো, দিস ইজ এ ন্যারো লেন। এটা একটা সরু গলি। ট্রু, এ ট্রু পারসন লাইক হিম ইজ ফাউন্ড নাও হেয়ার। তার মধ্যে একজন সৎ ব্যক্তি এখন কোথায় দেখা যায় না। এই মেক সেন্টেন্সগুলো আমি আমার ইচ্ছে মতো করলাম, তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো। তারপরে দেখে নিই অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। টেল হবে টোল্ড, স্মাইল হবে স্মাইল, ক্যাচ কট, গো ওয়েন্ট, ওয়ান্ট হবে ওয়ান্টেড। ঠিক আছে, এগুলো আমরা শিখেছি আগেই। তারপরে আমাদের কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে আমাদের কিছু পড়া আছে এখানটায়, এটা আমরা দেখে নেব। তারপরে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলো আমরা করার চেষ্টা করব। দেখো, মাই আঙ্কেল ভিজিটেড অন দ্য 5th এপ্রিল। এখানে অন করাই রয়েছে। তারপরে রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক। এখানে ডিউরিং হবে। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে বাস করেন। দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। হনুমানটা লেজটা হচ্ছে অনেক বড়, অফ হবে এখানে।
দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, আন্ডার হবে। মিস্টার দাস বট সুইটস ফর দ্য চিলড্রেন, মিস্টার দাস তার ছেলেদের জন্য, শিশুদের জন্য মিষ্টি নিয়ে এসছে। রাহুল কেম টু মাই হাউস ইন দ্য মর্নিং, এখানে টু হবে, রাহুল সকালবেলা আমার ঘরে এসেছিল। এইভাবে আমরা অ্যাক্টিভিটি 5টা বুঝে নিলাম কোথায় কী প্রিপোজিশনের ইউজ আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি সি, এখানে একটা আর্টিকেলস দিয়েছে এ অ্যান্ড দি। দি তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন আর্কিটেকচার। এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ঠিক আছে, দেখে নাও তোমরা কোথায় এ অ্যান্ড দি হচ্ছে, নিয়ে অনেক আলোচনা করা হচ্ছে, আর কিছু বলছি না। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7 কী আছে, এখানে একটা বেড়াতে যাওয়ার গল্প আছে। লাস্ট সামার আই ভিজিটেড হাজারদুয়ারি। গত গ্রীষ্মকালে আমি হাজারদুয়ারি গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস। আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা মায়ের সঙ্গে। আই স দ্য ম্যাগনিফিসেন্ট বিল্ডিং উইথ 1000 রিয়েল অ্যান্ড ফলস ডোর। সত্যি অথবা মিথ্যে 1000টা দরজা সেখানে আমি দেখতে পেয়েছিলাম। ইট ইজ লোকেটেড অ্যাট মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। ইট ওয়াজ বিল্ড বাই দ্য নবাব অফ বেঙ্গল। হ্যাঁ, বাংলার নবাব দ্বারা এটা তৈরি করা হয়েছিল। এটা আমি নিজের ইচ্ছা মতো করে করলাম, তোমরা নিজে সাজিয়ে নিজের মনের মতো করে করতে পারো। এরপর আছে কি অ্যাক্টিভিটি 8। দেখে নাও অ্যাক্টিভিটি 8টা কী আছে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম হোম টু স্কুল। ইউ ক্যান ইউজিং দ্য হিন্টস। দেখো তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাত্রার পথে তুমি 5টা বাক্যের মধ্যে এটা শেষ করতে পারো, নিজের পয়েন্টগুলো লিখতে পারো। দেখো এখানে আমি আমার মতো করে বললাম, তুমি নিজের ইচ্ছে মতো করে করতে পারো। প্রথমে নিজের স্কুলের নাম বলবে। I read in Bardwan Girls High School. It is 2 kilometers from my house. I go to school by bus. যে যেরকমভাবে পারো লিখতে পারো। On my way to school, on the left stand the Marina Park and Medical College, and the other side stand rows of building. I see busy taxis, buses, auto on the road. The most exciting part of my journey is crossing a narrow bridge. একটা ব্রিজের উপর দিয়ে আসি। দেখো এটা আমার মনের মতো করে বললাম, তোমরা নিজে ইচ্ছে মতো করে করতে পারো, আসলে কোনো সমস্যা নয়। অ্যাক্টিভিটি 9টা কী আছে। ইউ হ্যাভ সিন দ্য রুট ম্যাপ অফ লেসন 2। লেসন 2-এ আমি রুট ম্যাপ দেখেছিলাম। ড্র এ রুট ম্যাপ ইউর জার্নি টু হোম টু স্কুল। বাড়ি থেকে স্কুল পর্যন্ত আসার জন্য একটা রুট ম্যাপ তোমাদের ড্র করতে বলবে। এটা তোমরা নিজে নিজে পারবে, আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি। দেখে নাও তোমরা, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে তোমাদের উইংস বই, সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 5। আমরা চলে আসবো সরাসরি লেসন 3-তে। এখানে তোমাদের কী কী শিখতে পারবে সেটা সম্পর্কে বলা আছে। তোমাদের বইয়ে 43 পেজ। এরপরে আমরা 44 পেজ চলে আসবো, দেখবো সেখানে কি আছে। সেখানে একটা গল্প দিয়েছে, লেখা আছে লেটস রিড দ্য ফলোয়িং প্যাসেজ আর আনসার দ্য অ্যাক্টিভিটিস গিভেন বিলো। এই অনুচ্ছেদটা পড়তে বলেছে এবং তার নিচে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমাদের করতে বলেছে। চলো আগে পড়ি, বাংলা মানে বুঝি, তাহলে আমাদের করতে কোনো সমস্যা হবে না। শুরু করছি। অনিমেষ রিডস ইন ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা। অনিমেষ কলকাতার সরকারি স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। হি লিভস উইথ হিজ পেরেন্টস অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার তানিয়া। সে তার বাবা মায়ের সঙ্গে আর তার ছোট বোন তানিয়ার সঙ্গে থাকে। অনিমেষ ইজ বর্ন অ্যান্ড বট আপ ইন কলকাতা। অনিমেষ কলকাতায় জন্মগ্রহণ করেছে এবং সেখানেই বড় হয়ে উঠেছে। হি ইজ ভেরি মাচ অ্যাকস্টম টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। দেখো এর মানেটা হচ্ছে অনিমেষ কলকাতার ব্যস্ততম জীবনযাত্রায় সে অভ্যস্ত হয়ে পড়েছে। হাউএভার অনিমেষ হ্যাজ রিড অ্যাবাউট পিপল লিভিং ইন ডিস্টেন্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল। তবে অনিমেষ পশ্চিমবঙ্গের দূর প্রান্তে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা সম্পর্কেও পড়েছে। প্রথম অনুচ্ছেদটা এখানে শেষ হলো। এরপরে সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসবো, দেখবো সেখানে কি বলেছে। আস্তে আস্তে আমরা পড়ছি। হি হ্যাজ রেড অ্যাবাউট বিষ্ণুপুর, সে বিষ্ণুপুর সম্পর্কে পড়েছে। ইট ইজ এ হিস্টোরিক সেমি আরবান লোকালিটি ইন দ্য ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এটা বাঁকুড়া জেলার ঐতিহাসিক আধা শহর এলাকা।
অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং পিকচার। অনিমেষ ছবি আঁকাতে খুবই আগ্রহী। হি হ্যাজ অলসো এ গ্রেট ইন্টারেস্ট ইন নোয়িং অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া জেলার হস্তশিল্প সম্পর্কে জানতেও সে খুব আগ্রহী। হি হ্যাজ রেড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফটস অফ বাঁকুড়া। সে বাঁকুড়ার টেরাকোটা হস্তশিল্প সম্পর্কে পড়েছে। দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস বার্ন ক্লে। টেরাকোটা মানে হচ্ছে পোড়ামাটি। ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেয়ার আর ফোক আর্টিস্ট হু প্রডিউস টেরাকোটা হ্যান্ডিক্রাফটস। বাঁকুড়া জেলায় যে সকল লোকশিল্পী রয়েছে তারা এই টেরাকোটা হস্তশিল্প তৈরি করে থাকেন। দ্য মোস্ট পপুলার ইজ বাঁকুড়া হর্স। বাঁকুড়া এখানকার খুবই জনপ্রিয়। ইন বাঁকুড়া, পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর আর প্লেসেস হোয়ার টেরাকোটা হর্সেস অ্যান্ড এলিফ্যান্টস আর প্রডিউস। বাঁকুড়ার পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী, হামিরপুর এই সকল জায়গায় টেরাকোটার ঘোড়া আর হাতি তৈরি হয়। হাউএভার ইচ প্লেস হ্যাজ ইটস লোকাল স্টাইল। যদিও প্রত্যেকটি জায়গার নিজস্ব স্থানীয় শৈলী বিদ্যমান। শেপ অফ পাঁচমুড়া স্টাইল ইজ কনসিডার্ড দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট অফ অল টাইপস। দেখো এই চার ধরনের মধ্যে পাঁচমুড়ার যে মৃৎশিল্প সব থেকে সুন্দর এবং নিখুঁত হিসেবে পরিগণিত হয়। বাঁকুড়া হর্স অরিজিনালি ইউজড ফর ভিলেজ রিচুয়ালস। বাঁকুড়ার ঘোড়া আসলে ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। হ্যাজ নাও গেইন গ্লোবাল রিকগনাইজেশন ফর ইটস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পশ্চার অ্যান্ড। দেখো এর মানে হচ্ছে বর্তমানে তার সুন্দর এবং অনন্য ভঙ্গিমা এবং শিয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। আরও কিছুটা আছে সেগুলো আমরা পড়ে নেব। দেখো আদার ফর্মস অফ হ্যান্ডিক্রাফট পপুলার ইন বাঁকুড়া আর ডোকরা, উড কার্ভিং, কনসেল, স্টোন কার্ভিং, বাম্বু ক্রাফট এক্সেট্রা। বাঁকুড়া জেলার অন্যান্য জনপ্রিয় হস্তশিল্পগুলো হলো ডোকরা, খোদাই করা কাঠের কাজ, শঙ্খ, পাথরের কাজ আর বাঁশের শিল্প। All this information that Onimesh has read about Bankura handicrafts has made him eager to visit Bankura and get glimpses of these things. বাঁকুড়ার হস্তশিল্প সম্পর্কে এই সকল তথ্যগুলি অনিমেষ পড়ে বাঁকুড়া ভ্রমণ এবং এই সকল জিনিসগুলো এক ঝলক দেখার জন্য সে খুব আগ্রহী হয়ে উঠেছে। ঠিক আছে, দেখো গ্লিম্পস মানে হচ্ছে ঝলক, এখানে লিখে দেওয়া হয়েছে। এরপরে আমাদের কি আছে, অ্যাক্টিভিটি 1 রয়েছে, এখানে ট্রু ফলস বলতে বলেছে। চলো সেগুলো আমরা একটুখানি ভালো করে বুঝে নিই। অনিমেষ রিড ইন ক্লাস স্কুল ইন বিষ্ণুপুর। অনিমেষ কি বিষ্ণুপুর স্কুলে পড়ে? সে তো কলকাতা স্কুলে পড়ে, তাহলে এটা হবে ফলস। অনিমেষ ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জেলা সম্পর্কে সে জানতে চায়, অবশ্যই জানতে চায়, এটা ট্রু। অনিমেষ ডাজ নট হ্যাভ মাচ ইন্টারেস্ট পেন্টিং। তার কি ছবি আঁকায় আগ্রহী নয়? অবশ্যই আগ্রহী ছিল, তাহলে এটা হবে ফলস। টেরাকোটা ইজ অ্যান আর্ট মেকিং পটরি ফ্রম বার্ন অর বেকড ক্লে। হ্যাঁ, পোড়ামাটির জিনিস তৈরি করাকে টেরাকোটা বলা হয়, এটা ট্রু আছে। বাঁকুড়া হর্স ইজ টাইপিক্যাল ব্রেড হর্স নোন ফর ইজ স্ট্রং অ্যান্ড এলকি বডি। তা তো নয়, তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, স্ট্রং ঠং নয়, তাহলে এটা হচ্ছে ফলস। তারপরে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, এখানে 1 2 3 4টে ওয়ার্ড দিয়েছে, 4টে ওয়ার্ড দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো এলিফ্যান্ট মানে তো জানি হাতি, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, অ্যাকাস্টম মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, আগ্রহ হচ্ছে ইন্টারেস্ট, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করে দেওয়া হয়েছে। মেনি স্টুডেন্টস আর নট অ্যাকাস্টম টু ফাইন্ড দ্য বুকস অন পার্টিকুলার সাবজেক্ট ইন লাইব্রেরি। লাইব্রেরিতে বেশি একটা অবশ্যই ভালো সম্পর্কে বইটা খুঁজতে তারা অভ্যস্ত নয়। ঠিক আছে, ভিজিটিং প্লেসেস অফ হিস্টোরিক্যাল, দেখো এখানে হিস্টোরিক্যাল হবে, এখানে অ্যাকাস্টম হবে, যে এখানে হিস্টোরিক্যাল হবে। ইম্পর্টেন্স ইজ এফেক্টিভ ইন স্টাডি অফ হিস্ট্রি। ঐতিহাসিক স্থান ভ্রমণ করলে ইতিহাস সম্পর্কে পড়াটা সহজ হয়। ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর মেনি প্লেসেস ফেমাস ইন দেয়ার স্পেসিফিক ইন্টারেস্ট। আর জলদাপাড়া ইজ টুরিস্ট স্পট অফ এলিফ্যান্ট। আচ্ছা, জলদাপাড়ায়
হাতির জন্য একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে। এভাবে এটা আমরা করতে পারছি। এরপরে কি আছে দেখে নিই। এরপরে রয়েছে আমাদের অপোজিট টু দ্য আন্ডারলাইন অর ওয়ার্ডস অর ফ্রেজ। আচ্ছা, অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে। দেখো নট হ্যাবিচুয়েটেড, অ্যাকস্টম মানে অনভ্যস্ত হওয়া, এটা অভ্যস্ত হওয়া। নিয়ার, ডিস্টেন্স, ডিসইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। কমন প্লেস, সেমি আরবান। লোকাল হচ্ছে গ্লোবাল। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু আমি ওই প্যাসেজ থেকেই পেয়েছি। তারপরে কিছু প্রশ্নোত্তর রয়েছে, চলো প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করে নিই। তো হুইচ থিংস অনিমেষ অ্যাকস্টম, অ্যাকস্টম মানে অভ্যস্ত হয়ে যাওয়া। অনিমেষ কী জিনিস অভ্যস্ত হয়ে গেছিলো? অনিমেষ অ্যাকস্টম টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। ঠিক আছে, কলকাতা জীবনযাত্রা, ব্যস্ত জীবনযাত্রা সম্পর্কে অনিমেষ অভ্যস্ত হয়ে গেছিলো। আচ্ছা, এই কোশ্চেন কি আছে? হোয়াট সর্ট অফ প্লেস অফ বিষ্ণুপুর, ইন হুইচ ডিস্ট্রিক্ট ইট ফল? আচ্ছা, বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক্যাল সেমি আরবান লোকালিটি ইন বাঁকুড়া। বাঁকুড়া জেলায় থাকে সেমি আরবান লোকালিটি। হোয়াট ইজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিন? টেরাকোটা শব্দের অর্থ কী? টেরাকোটা মিনস হচ্ছে বার্ন্ট ক্লে, পোড়ামাটি। তারপর কি আছে দেখো, নেম দ্য প্লেসেস বাঁকুড়া ওয়ার দ্য টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউস। আচ্ছা, টেরাকোটা জিনিসপত্র কোথায় তৈরি করা হয়? পাঁচপুরা, রাজাগ্রাম, এইমাত্র পড়লাম আমরা, সোনামুখী আর হামিরপুর। তারপরে দেখো, হাউ মাচ পপুলার টেরাকোটা বাঁকুড়া হর্স অ্যাজ অ্যান আর্ট ওয়ার্ক। এটা কীরকমভাবে জনপ্রিয় হয়েছে? বাঁকুড়া হর্স হ্যাজ নাও গেন দ্য গ্লোবাল রিকগনাইজেশন ফর ইটস এলিগেন্ট অ্যান্ড ইউনিক পশ্চার অ্যান্ড গ্রিস। ঠিক আছে, এটা আমরা এখান থেকেই পেয়েছি। তারপর রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। নিচের যে প্যাসেজটা আছে ভালো করে পড়তে বলেছে। আই অ্যাম জেসমিন, আমি জেসমিন। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। দিস স্কুল ইজ আওয়ার্স, এটা আমাদের স্কুল। উই কাম টু স্কুল রেগুলারলি, আমরা প্রত্যেকদিন স্কুলে আছি। রেনু ইজ মাই ভেরি গুড ফ্রেন্ডস, রেনু আমার খুব ভালো বন্ধু। সি লিভস নিয়ার আওয়ার হাউস, সে আমাদের বাড়ির কাছেই থাকে। দিস হাউস ইজ দেয়ার্স, এটা হচ্ছে তাদের বাড়ি। আওয়ার্স ইজ দেয়ার, আমাদের ওখানে। জাস্ট বিহাইন্ড দ্য জামুন ট্রি, একদম জাম গাছের পিছনে। ইউ সি সাম ওয়ার্ডস আর আন্ডারলাইন দেয়ার প্রোনাউন। দেখো এখানে যেসব ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে এটা প্রোনাউন, যেরকম আওয়ার্স, উই, সি, আওয়ার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট আর ইউজ ইনস্টেড অফ নাউন। বলা যেতে পারে প্রোনাউন হচ্ছে এমন শব্দ যেগুলো নাউনের পরিবর্তে হিসেবে ব্যবহার করা হয়। আমরা দু ধরনের প্রোনাউনের কথা পড়েছি। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেগুলো ব্যক্তি, একজন বা প্রাণী ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রোনাউন বাক্যটির সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর পজিটিভ প্রোনাউন হলো প্রোনাউনের ব্যক্তি বা প্রাণীর অধিকারের উপরে প্রভাব বিস্তার করে, সেটাকে বলছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, এর উপর ভিত্তি করে এখানে কিছু দেওয়া হয়েছে সেন্টেন্স, কোনটা পার্সোনাল, কোনটা পার্সোনাল মানে হার, মাই, হি, ইট, পার্সোনাল। আর পজিটিভ হচ্ছে অধিকার বোঝাচ্ছে, দেয়ার্স, মাইন, হিজ, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তারপরে দেখো, আন্ডারলাইন দ্য প্রোনাউন অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন। যেগুলো পজিটিভ প্রোনাউন সেগুলোকে সার্কেল করতে বলেছে। একমাত্র এখানে দেয়ার্সে দেখো পজিটিভ প্রোনাউন আছে, বাকি সবই আছে পার্সোনাল প্রোনাউন। দে, ইট, উই, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এগুলোকে আন্ডারলাইন করা হয়েছে আর পজিটিভ প্রোনাউনটাকে সার্কেল করে দেওয়া হয়েছে। এরপর কিছু ওয়ার্ড্রপ আছে, তোমরা ওয়ার্ড্রপগুলো খুব ভালো করে মুখস্থ করবে। তারপরে চলে আসি আমরা পরের জায়গায়, অ্যাক্টিভিটি 7-এ। এখানে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে। এই যে ওয়ার্ড্রপগুলো দেখলাম এখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ আছে। এখানে আমরা দেখে নেব, দ্য রুইন্স অফ হাম্পি ডিপিক্টস দ্য অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে প্রাচীন ইতিহাস, ভারতের প্রাচীন ইতিহাস। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। ভ্যান গোগ ওয়াজ এ ফেমাস ডাচ পেন্টার, ভ্যান গোগ একটা বিখ্যাত ডাচ পেন্টার, এটা বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। তারপরে কালিকা প্রসাদ ভট্টাচার্য, দ্য ফেমাস ফোক সিঙ্গার, ডায়েড এ প্রিম্যাচিওর ডেথ। ঠিক আছে, এখানে ফোক সিঙ্গার হচ্ছে, ফোক সিঙ্গার মানে হচ্ছে লোকশিল্পী। অজন্তা কেভস আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ স্কাল্পচার, এখানে স্কাল্পচার বসবে। আর আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল ফর হেলদি লাইফস্টাইল, এসেন্সিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়। ঠিক আছে, এইভাবেই এই শূন্যস্থানগুলো বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে কি আছে দেখো, এরপরে রয়েছে কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। তারপরে একটা প্যারাগ্রাফ আমাদের লিখতে বলা হয়েছে। দেখো প্যারাগ্রাফটা কী লেখা হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। আমি যখন একটা ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম, স্কুলটা সম্পর্কে কেমন হয়েছে সেটা সম্পর্কে বলতে বলেছি। আই ওয়াজ অ্যাডমিটেড টু এ নিউ স্কুল ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম। সো মাই স্কুল বিল্ডিং ওয়াজ চেঞ্জ, তাহলে আমাদের স্কুল বিল্ডিংটা চেঞ্জ হয়ে গেল। আগে একটা স্কুলে পড়তাম, এখন অন্য একটা স্কুলে পড়ছি। আই হ্যাড
লট অফ নিউ ফ্রেন্ডস দেয়ার, আমার নতুন বন্ধু হয়েছে সেখানে। টিচার্স ওয়্যার অলসো নিউ টু মি, হ্যাঁ শিক্ষকেরা আমার কাছে নতুন ছিল। দে কোঅপারেট উইথ মি এ লট, তারা আমার সঙ্গে অনেক সহযোগিতা করেছিল। সো আই হ্যাড নো ডিফিকাল্টি উইথ দেম, তাহলে আমার সঙ্গে তার কোনো অসুবিধা হয়নি। টিচার্স ওয়্যার অলসো ফ্রেন্ডলি, হ্যাঁ শিক্ষকরা অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। দ্য নিউ অ্যাটমসফিয়ার হ্যাড গিভেন নো ট্রাভেল টু মি, আমাদের নতুন আবহাওয়া, কোনো নতুন পরিবেশটা আমাদের কোনো সমস্যা দেয়নি। আই বিকেম অ্যাকস্টম উইথ দ্য নিউ টাইম শিডিউল, নতুন সময় সারণীতে আমি খুবই অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক আছে, এভাবে 51 পেজে কাজটা করলাম। এবার চলে আসছি 52 পেজে সেলফ চেক। দেখো এখানে আরও একটা গল্প বলেছে, সেই গল্পটা পড়বো, কীভাবে তার মানেগুলো বলতে হয় সেই মানেগুলো আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমে কি বলেছে, দেয়ার ইজ নাথিং মোর প্রিসিয়াস দ্যান হোয়াট নেচার হ্যাজ গিভেন আস ফ্রি অফ কস্ট, প্রকৃতি আমাদের বিনামূল্যে যা দিয়েছে তার থেকে মূল্যবান কিছু হতে পারে না। উই হ্যাভ বিন এনজয়িং দেম সিন্স উই আর বর্ন, আমরা জন্ম থেকেই সেগুলো উপভোগ করে আসছি। ইয়েস আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট এয়ার ওয়াটার অ্যান্ড আর্থ, হ্যাঁ আমি তোমাদের জল, বাতাস আর পৃথিবী সম্পর্কে বলছি। উই নিড দেয়ার হেল্প এভরি মোমেন্ট, প্রতি মুহূর্তেই তাদের আমাদের দরকার হয়। উইদাউট দিস হেল্প উই উড নট হ্যাভ লিভ অন দিস আর্থ, তাদের সাহায্য ছাড়া আমরা এই পৃথিবীতে বাস করতে পারতাম না। উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্স, আমরা নদী, ঝর্ণা, পুল, হ্রদ এবং মাটির তলা থেকে জল পেয়ে থাকি। ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ জল পাওয়া কিন্তু খুব সহজ নয়। 2/3 of Earth's surface is covered with the seawater. About 30 to 35 grams of salt in 1 liter of seawater has made it unsuitable for drinking purpose. দেখো ভূত্বকের 2/3 সমুদ্রের জল দ্বারা পরিপূর্ণ, আর 1 লিটার সমুদ্রের জলে 30 থেকে 35 গ্রাম লবণ থাকায় এগুলি পানের অনুপযুক্ত। We must be very cautious in using potable water. দেখো সুতরাং আমাদের খুব সতর্কভাবে পানীয় জল ব্যবহার করতে হবে। The most alarming fact of Missouri is that in near future many thickly populated cities are going to face extreme scarcity of potable water. দেখো অবিবেচকের মতো জলের ব্যবহারের ফলে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যে নিকট ভবিষ্যতে অধিক ঘনবসতিপূর্ণ শহরগুলিতে ব্যবহার উপযোগী জলের চরম অভাব দেখা দিতে চলেছে। সো উই মাস্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট দ্য ওয়েজ অফ কনজার্ভিং দিস প্রিসিয়াস গিফট অফ নেচার, সুতরাং প্রকৃতির এই মূল্যবান দানকে রক্ষা করার উপায় সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণভাবে চিন্তাভাবনা করতে হবে। দেখো এটা পড়িয়ে দেওয়া গেল। তারপরে কি রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে। এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে, উইদাউট দেয়ার হেল্প উই ক্যান নট সার্ভাইভ, তাদের সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারি না। উই গেট ওয়াটার, আমরা কোত্থেকে জল পাই, রিভার, স্প্রিং, পুলস, লেক, এখান থেকে জল পাই। 75% আর্থ সারফেস কভার উইথ দ্য সি ওয়াটার, 75% জল আমাদের সমুদ্রের জল। উই মাস্ট বি ভেরি কশিয়াস ইউজিং পোর্টেবল ওয়াটার, পানীয় জল সম্পর্কে আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার করতে হবে। তারপরে দেখো কি কোশ্চেন রয়েছে, তারপর কোশ্চেন রয়েছে হোয়ার ডু গেট ওয়াটার ফ্রম, আমরা কোথেকে জল পাই, এইমাত্র পড়লাম উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস, আমরা এসব জায়গা থেকে জল পাই। আচ্ছা তারপরে কি বলেছে, হোয়াই দ্য সি ওয়াটার নট সুইটেবল ফর ড্রিঙ্কিং, সমুদ্রের জল পানীয় উপযোগী নয় কেন। অ্যাবাউট 30 to 35 grams of salt in 1 liter of sea water has made it unsuitable for drinking. 30 থেকে 35 গ্রাম নুন 1 লিটার জলে গোলা থাকে বলে সমুদ্রের জল পান। তারপরে কি আছে দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ উই মিসইউজ ওয়াটার কেয়ারলেসলি, ইফ উই মিসইউজ ওয়াটার কেয়ারলেসলি উই আর গোয়িং টু ফেস এক্সট্রিম স্কেসিটি অফ ওয়াটার, আমরা যদি দায়িত্বজ্ঞানহীনভাবে জলে ব্যবহার করে থাকি তাহলে সামনে আমাদের চরম সংকট দেখা দিতে পারে। এরপরে কি আছে দেখো, এরপরে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, যেগুলো কিন্তু এই প্যাসেজ থেকে ওয়ার্ডগুলো নিয়ে করতে হবে। টেকিং জাঙ্ক ফুড ইজ আনসুইটেবল ফর হেলথ, এই যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেগুলো খাই সেগুলো আমাদের শরীরের পক্ষে কিন্তু উপযোগী নয়। আনসুইটেবল কথাটা এখানে লিখতে হবে। মেনি ডিস্ট্রিক্ট টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল আর গেটিং ডেন্সলি পপুলেটেড, অনেক শহরগুলি আমাদের জনঘন বসতিপূর্ণ হয়ে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ গ্র্যাজুয়ালি গেটিং এক্সস্ট টু ফর ল্যাক অফ সাফিসিয়েন্ট রেনফল,
যথেষ্ট পরিমাণে বৃষ্টির অভাবে আমাদের ভূগর্ভস্থ জলের পরিমাণ কমতে আরম্ভ করেছে। ম্যাঙ্গোজ আর ইজি টু গেট ইন দ্য মার্কেট অনলি ডিউরিং সামার। কেবলমাত্র গরমকালে বাজারে সহজেই আম পাওয়া যায়। এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং অ্যাট দ্য এক্সট্রিম রেট। বায়ু দূষণ মারাত্মকভাবে বেড়ে চলেছে। গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান সিলভার। সোনা রূপোর থেকে মূল্যবান। এটা আমরা এখান থেকে শিখলাম। এরপরে দেখি কি আছে আমাদের। একটা প্যারাগ্রাফ দিয়েছে যে টিচার ডে পালন করা হয়েছিল সেটা সম্পর্কে আমাদের বলতে বলেছে। দেখো, অন 5 সেপ্টেম্বর আওয়ার স্কুল হ্যাড এ টিচার ডে সেলিব্রেশন। 5 সেপ্টেম্বর আমাদের স্কুলে একটা টিচার ডে সেলিব্রেশন হয়েছিল। এ ফাংশন ওয়াজ অর্গানাইজ দেয়ার। একটা সেখানে অনুষ্ঠান করা হয়েছিল। সাম স্টুডেন্টস অফ ক্লাস 5 পার্টিসিপেটেড ইন দ্যাট ফাংশন। সেই অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর ছাত্ররা অংশগ্রহণ করেছিল। দে পারফর্ম দেয়ার অ্যাক্ট ভেরি সিনসিয়ারলি। তারা নিজের কাজগুলো খুব ভালোভাবে করেছিল। সাম গার্লস স্যাং ভেরি সুইটলি। কিছু মেয়ে খুব সুন্দর গান করেছিল। টু বয়েজ অ্যাক্ট এ ড্রামা অ্যাবাউট টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে দুজন ছেলে খুব ভালো একটা অভিনয় করেছিল। টিচার্স ওয়ার ভেরি হ্যাপি অন দ্যাট ডে। শিক্ষকরা সেদিনকে খুব খুশি ছিলেন। উই এনজয় ভেরি মাচ। আমরা খুব আনন্দ সহকারে উপভোগ করেছি। কলতলাটা দেখিস নি? চাতালটার পাশেই পড়ে যায়, ভিজে যায়, পিছল হয়। ওই জল বেশিটাই বাষ্প হয়ে যায়, কিছুটা মাটিকে নরম রাখে। বর্ষাকালে বৃষ্টির জলও এইভাবে নষ্ট হয়। সুজন বলল, বৃষ্টির জল ঘরের নানা কাজে লাগানো যায় না? তাহলে তো খুব ভালো হয়। টিনের চাল থেকে যে জল পড়ে তা ব্যবহার করা যায়। নিশ্চয়ই ব্যবহার করা যায়। বৃষ্টির শুরুর পর প্রথম দিনে খানিকটা জল নোংরা থাকে। শুরুতে বৃষ্টির জলে সামান্য পরিমাণে অ্যাসিড থাকে, সেটা ধরবে না। খানিকটা পর থেকে জল ধরে নেবে। সাবিনা বলল, ছাদের পাইপ থেকে যে জল পড়ে সেটা নেওয়া যাবে? সেটা অনেক কাজের উপযোগী। পুকুরের জলের চেয়ে অনেক ভালো। নোংরা দেখলে কাপড় বা গামছা 2-3 ভাঁজ করে জল ছেঁকে নেবে। তবে এসব জল রান্নার বা পানির কাজে ব্যবহার করো না। তবে গাছের গোড়ায় ওই জল দেওয়া যায়। অনেক জায়গায় বহুতল বাড়িতে বৃষ্টির জল ধরারও ব্যবস্থা রয়েছে। দেখো, এরপর একটা ছক রয়েছে, খোঁজ নিয়ে দেখো কারা কারা বর্ষাকালে নানাভাবে জল ধরেন, কিভাবে জল ধরেন আর তা নিয়ে কী করেন, এই নিয়ে একটা ছক রয়েছে। তোমরা এটা পূরণ করবে, ঠিক আছে? এরপরে আমরা পরের দিকে চলে যাই। দেখো কি লেখা রয়েছে, জল নষ্টের হিসেব নিকেশ। সাবিনা ঠিক করলো একদিকে একটা ট্যাপ কল থেকে কতটা জল পড়ে তা মাপবে। বাড়ি পৌঁছে ওই ট্যাপ কলটা খুলে বালতি ভরলো। 1 মিনিটে ভরে গেল বালতিটা। এবার হিসেব করতে বসলো। হিসেব করে বুঝলো রোজ প্রায় 500 বালতি জল পড়ে। স্কুলে গিয়ে স্যারকে বললো সাবিনা। স্যার বললেন, মোট কত লিটার হবে? তোমাদের বালতিতে কত লিটার জল ধরে? সাবিনা আগে থেকেই মেপে দেখেছে, বালতিতে 6 লিটার জল ধরে। 1 লিটারে 1 বোতল, তাই বলল 6 লিটার। আচ্ছা, দীপু বলল, একদিন দেখলে হয় লোকে কত সময় জল নিচ্ছে, কতটা জল নষ্ট হচ্ছে। স্যার বলল, দল করে কাজটা করলে সেটা করাই যেতে পারে। তারপর দেখো, সাবিনা ভাবলো, আমিও তো বেসিনের কল খুলেই মুখ ধুই, আমি কি জল নষ্ট করি? সে করে স্যারকে বললে। স্যার বললে, অনেক জল নষ্ট করেন, কিন্তু খেয়াল রাখেন না অনেকেই, জল নষ্ট করলে পানি জলে বেড়াতে জল পাওয়া যাবে না। দেখো, এখানে একটা ছক দিয়েছে, এর মধ্যে কি বলেছে, ট্যাপ থেকে জল থাকে না 6টা থেকে 9টা, ঠিক আছে? ট্যাপে জল থাকে 6টা থেকে 9টা, 11টা থেকে 1টা, 4টে থেকে 7টা, মোট হলো 8 ঘন্টা। 1 মিনিটে জল ভরে 1 বালতি, তাহলে 60 মিনিটে জল ভরবে 60 বালতি, তাহলে 8 ঘন্টা জল ভরবে 8 গুণিত 60 মানে 480 বালতি, ঠিক আছে? এভাবে তোমরা হিসেবটা করতে পারো। তারপরে দেখা ছক রয়েছে, এই ছকটা আমরা ভালো করে বুঝবো, তাহলে অনেক কিছু আমাদের শেখা সম্পন্ন হবে। প্রথমে দেখে নেব জল ব্যবহার করার কাজ। কোন কোন কাজে আমরা জলগুলোকে ব্যবহার করতে পারি? গৃহস্থলীর কাজে আমরা জল ব্যবহার করি, যেমন রান্না করা, জামাকাপড় কাচা, ঘর মোছা, বাথরুমের জন্য, থালা বাসন ধোয়ার জন্য জল ব্যবহার করি। তারপরে দেখো কীভাবে জল ব্যবহার করো। গৃহস্থলীর কাজগুলিতে রান্নার কাজে, বাসন ধোয়ার কাজে ওই একই কথা লেখা হয়েছে। মোছার কাজে, জামাকাপড় ধোয়ার কাজে, বাথরুমে জল দেওয়ার কাজে প্রচুর পরিমাণে জল আমরা ব্যবহার করে থাকি। জল দিয়ে রান্না করা, জামাকাপড় ধোয়া ইত্যাদি কাজ করা থাকি। তারপর ছকে কী আছে দেখে নাও, কীভাবে কাজটা করলে কম জল খরচ হবে। গৃহস্থলীর কাজগুলো যেটুকু জলের প্রয়োজন সেই পরিমাণ জল ব্যবহার করলে জলের খরচ কম হবে। তারপরে দ্বিতীয় ধাপে কী আছে দেখিনি, ধান ও সবজি কাজে। ধান ও সবজি কাজের সময় কী হয়,
ধান ও শাকসবজি চাষের ক্ষেত্রে আমরা জল ব্যবহার করে থাকি। চারা গাছ তৈরি থেকে ফসল পাকা পর্যন্ত জল আমাদের ব্যবহার করতে হয়। শাকসবজি, ধান চাষ, রবি শস্য প্রভৃতি ফসল উৎপাদনের জন্য জল অতি অবশ্যই প্রয়োজন। যে সকল, তারপরে পয়েন্টটা দেখে নিচ্ছি। যেসব ফসল অল্প জলে উৎপাদন হয় সেই সব ফসলের চাষ করা উচিত, তবে জলের খরচের পরিমাণ কমবে। তবে কম দিনে ফসল হয় এমন ধরনের ধান চাষও করা যায় প্রয়োজন। এরপরে কি দেখে নিচ্ছি কি বলেছে। সকালে ঘুম থেকে উঠে ঘুম চোখে মুখ ধোয়ার কাজ, খাওয়ার পর মুখ ধোয়ার কাজে আমরা জল ব্যবহার করি। স্নানের কাজেও প্রতিদিন আমাদের জল ব্যবহার করতে হয়। আচ্ছা, কি বলেছে, এর থেকে কীভাবে আমরা ব্যবহার করব? সকালে ঘুম থেকে উঠলে জল দিয়ে চোখ মুখ ধুয়ে নেব, তারপরে জল দিয়ে স্নান করি। কিভাবে আমরা খরচ কমাবো, জলের খরচ কমাবো সেটা বলো তো। জলের খরচ কমানোর জন্য সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ার জন্য, চোখ ধোয়ার জন্য যে পরিমাণে জলের প্রয়োজন ঠিক সেই পরিমাণে জল নেব। বেসিনের কল খুলে মুখ ধোয়া উচিত নয়, এতে অনেক বেশি জল নষ্ট হয়। স্নানের জন্য পরিমাণ মতো জল ব্যবহার করব। ঘন্টার পর ঘন্টা স্নান করলে প্রচুর জল নষ্ট হয়। তারপরে চলে আসি কারখানার জল ব্যবহার করে বহু লোকের কাজকর্ম হয়ে থাকে। কারখানার তাপবিদ্যুৎ কেন্দ্র বাষ্প তৈরির জন্য প্রচুর পরিমাণে জল ব্যবহার করা হয়। ওপরের সমস্ত কাজে আমরা পরিমাণের চেয়ে অনেক বেশি জল ব্যবহার করে থাকি, ফলে প্রচুর জল নষ্ট হয়। সর্বোপরি আমাদের প্রত্যেককেই যদি সচেতনভাবে কাজ করতে থাকি তাহলে জল খরচের পরিমাণ কমবে। দেখো, গোটাটা ভালো করে পড়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা এই প্রশ্নগুলো উত্তর খাতা লিখে রাখবে। চলো, এরপরে আমরা 41 পারা ছেড়ে 42 পারার দিকে এগিয়ে যাই। 42 পারে কী রয়েছে, কত গভীরের জল। জলটা যে কত গভীরে আছে সেটা সম্পর্কে আমরা জানতে হবে। বিশু একবার রাজু মামার বাড়ি গিয়েছিল। সেখানে টিউবওয়েল খুব কম। গ্রামে একটা মাত্র টিউবওয়েল, খুব লম্বা হাতল, আর কিছু কুয়ো আছে, তাও অনেক দূরে দূরে। গ্রামের মানুষ কুয়োর জল খান। সকালবেলা মা দিদিরা দল বেঁধে হাঁড়ি কলসি নিয়ে জল আনতে যান কুয়ো বা টিউবওয়েলে। অনেকে আধ ঘন্টা হাঁটেন। স্কুলে একথা বললে বিশু শুনে অবাক। স্বপ্না বলল, অন্য সব কাজের জন্য জল পান, পুকুরের জল দিয়ে সব কাজ করেন, তাও বেশি জল পান না। গ্রামে একটা বড় পুকুর আছে, সেখানে স্নান করেন। সে তো বাড়ি থেকে অনেক দূরে, সেখানে থেকে সব কাজের জল ভরে আনেন, তাছাড়া আর উপায় কি? দেখো, সাবিনা বলল, সারাদিন একজন নিজের ব্যবহারের জন্য 1-2 বালতির বেশি জল পান না। আমার মাসির বাড়ির এক পাইপের টিউবওয়েল আছে, 20 ফুটের একটা পাইপ, নিচে ফিল্টার করার কল, উপরে কল। ওরা সব কাজ টিউবওয়েলের জল দিয়ে ব্যবহার করেন। তিয়ান বলল, ওই জল খাওয়া ঠিক নয়। স্যার বললেন, ঠিক বলেছ, মাটির নিচে জল হলেই তা পানের যোগ্য হবে তা এমন নয়। ওই স্তরের উপরে জল চুঁয়ে যায়, পুকুরের জলও চুঁয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ছক দিয়েছে, ছকটা আমরা আস্তে আস্তে পূরণ করব আর বুঝবো। প্রথমে কি বলেছে দেখো, কীভাবে আমরা জল ব্যবহার করি। পানের জন্য কত লিটার জল ব্যবহার করতে পারি? সারাদিন পানের জন্য আমরা 5 লিটার জল ব্যবহার করতে পারি। আচ্ছা, সকালে 1/2 লিটার, দুপুরে 1/2 লিটার, রাতেও 1/2 লিটার, আর অন্যান্য সময় 1/2 লিটার, আর বাথরুম বা অন্য কাজের জন্য 10 থেকে 12 লিটার। ঠিক আছে, এটা আমরা সারাদিনে জল ব্যবহার করার, তোমাদের কত পরিমাণ জল ব্যবহার করি সেটা তোমাদের বলে দিলাম। এরপরে দেখো, তুমি যে জল পান করো তা কত গভীরের জল। ধরো আমি যে জল পান করি তা 650 ফুট গভীরের জল পান করি। ঠিক আছে, যে জলের ট্যাঙ্ক থেকে পাঠানো জল পান করো তা কতদিন অন্তর পরিষ্কার করা হয়? তা অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করা হয়, বড় বড় শহরে হলে মাসে একবার পরিষ্কার করা হয়। ঠিক আছে, দেখো, বৃষ্টির জলে শুরুর দিকে সামান্য পরিমাণে থাকে কি? ক্ষার, লবণ, অ্যাসিড, না কোনোটাই নয়? সঠিক উত্তর হচ্ছে অ্যাসিড। পরের প্রশ্ন, বৃষ্টির জলের সবথেকে ভালো ব্যবহার হতে পারে রান্নার কাজে, পানীয় হিসেবে, গাছের গোড়ায় জল দেওয়া, না কোনোটাই নয়? সঠিক উত্তর হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া। পরের প্রশ্ন, জল বেশি নষ্ট হলে সবথেকে বেশি অসুবিধা হবে কখন? চাষের কাজে, পানীয় জলের যোগানে, না ঘরের কাজকর্মে, না কোনোটাই নয়? সঠিক উত্তর হবে
পানীয় জলের যোগানে। তারপরে দেখো ড্যাশ জল ধরে ব্যবহার করলে জল সংরক্ষণ করা যায়। কি বলতো? বৃষ্টির জল ব্যবহার করলে জল সংরক্ষণ করা যায়। পরের প্রশ্ন, মাটির নিচে জল যথেচ্ছ তুললে ড্যাশ দেখা দেবে, জলাভাব দেখা দেবে। ঠিক আছে। তারপরে দেখো মাটির নিচের জল আমরা ড্যাশ হিসেবে ব্যবহার করি, মাটির নিচের জল আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। তারপরে জল নষ্ট করলে ড্যাশ অভাব দেখা যাবে, জল নষ্ট করলে পানীয় জলের অভাব দেখা যাবে। দেখো পরের প্রশ্নটা কী আছে, জল ব্যবহারের জন্য প্রত্যেক মানুষের ড্যাশ হওয়া উচিত, জল ব্যবহারের জন্য প্রত্যেক মানুষের সচেতন হওয়া উচিত। পরের প্রশ্ন দেখে নাও, মাটির নিচের জল হলেই তা ড্যাশ হবে এমন নয়, মাটির নিচের জল হলেই তা পানের যোগ্য হবে এমন তো নয়। এবার আমরা প্রশ্নোত্তরে চলে এসেছি। বৃষ্টির জলের নোংরা কিভাবে আমরা দূর করা সম্ভব? বৃষ্টির জল ধরে রাখার পর তাতে নোংরা কাপড় বা গামছা দুভাঁজ করে ভালো করে ছেঁকে নিলে সেই জল পরিষ্কার জল পাওয়া যাবে। পরের প্রশ্ন কী আছে দেখি, বৃষ্টির জল কীভাবে নষ্ট হয়? উত্তর হবে, বর্ষাকালে বৃষ্টির জলে মাটি ভিজে কিছুটা জল শুষে নেয় এবং তা চুঁয়ে মাটির ভেতর প্রবেশ করে, কিন্তু বেশিরভাগটাই সূর্যের তাপে বাষ্প হয়ে যায়। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে পারলে খুব ভালো হয়। এসো পরের প্রশ্ন কিছু দেখে নিই। কম গভীরের জল পান করা উচিত নয় কেন? কোথাও কোথাও 20-30 ফুটে একটি পাইপ ঢুকিয়ে জল পাওয়া যায়, কিন্তু সেই জল পান করা উচিত নয়, কারণ মাটির উপরের নোংরা জল ওই জলের সঙ্গে মিশে যায়, ফলে জীবাণুর বেশিরভাগটাই ওখানে থেকে যায়। তাই কম গভীরের জল পান করা উচিত নয়। দেখো বেশ কয়েকটা প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করে নিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখতে পাবে তোমরা মাঝখানে কেউ যায় না দিয়ে কি পড়া আছে একটুখানি আমরা পড়ব। দীপুদের বাড়ির উত্তর দিকে মাঠ, ওদিকে মিনিট 5 হাঁটলে একটা জলাভূমি, কখনো সেখানকার জল শুকায় না, আবার গভীর জলও না, ওখানকার মাটির চাষ জমির মতো নয়, অনেক গাছ আছে, শোলা, পানা, হলকমলি, ঘাস, লতা পাতা ভর্তি, কলমি শাক, ঢেঁকি শাক, কচু গাছও আছে, অনেকে ওসব তুলে হাটে বেচেন। অনেক বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুকখোল, ডাহুক, কাদাখোঁচা দেখা যায়, বড় বড় সাপও নাকি আছে। সন্ধ্যায় শেয়াল, বেজি, ভোঁদর দেখা যায়, আগে নাকি কুমিরও থাকতো। মাঝখানে কেউ যায় না, অনেকে ধারে ধারে মাছ ধরতে যায়, শাল, শোল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ, চিংড়ি, কাঁকড়া পায়। সুদামদা মাছ ধরতে গিয়ে মস্ত একটা কচ্ছপ পেয়েছিলেন, সেটা আবার জলেই ছেড়ে দিলেন। কচ্ছপ ধরা যে বেআইনি। পাড়ার লোকেরা জলাটাকে বলে কুবির দহ। চারপাশে ঘুরে আসতে গেলে প্রায় আধ ঘন্টা তো লাগবেই। ওটা কি জলাশয় জানতে চাইল দীপু। স্যার বললেন, হ্যাঁ, তবে জলাভূমি বলাই ভালো, আসলে ওটা হয়তো বুঝে যাওয়া বিশাল দিঘি বা বাওড়, আবার মরা নদী বা বিলও হতে পারে। ওর তলায় কোনো জায়গার সঙ্গে হয়তো মাটির নিচের জলের যোগ আছে, তাই কিছুতেই জল শোকায় না, আবার অতিবৃষ্টি হলেও জল মাটির নিচেই চলে যায়। অনন্ত বলল, ওখানে শীতকালে অনেক ধরনের পাখি আসে, কালো, সাদা, ছোপলা, মাছরাঙাও দেখেছি। কাছে পিঠে এইরকম জায়গায় আর নেই, খুব কাছে হয়তো নেই, কিন্তু এইরকম জলাভূমি অনেক আছে। এই ব্লকেই হয়তো 10-20টা, গোটা রাজ্যের কথা বললে 1000 কয়েক হয়ে যাবে। তার মধ্যে 4টের নাম করতেই হয়, সেগুলো খুব বড়, নানা কারণে খুব বিখ্যাত, দূর থেকে লোক দেখতে যায়। সেগুলো কোথায়, কোনটা কোথায় আর কি নাম বোর্ডে লিখে দিলেন স্যার, সবাই পড়লো। চলো আমরা দেখে নিই। কলকাতার পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল আর কোচবিহারের রসিক ঝিল। দীপু বলল, একটা জলাভূমি, একটা বাঁধ, একটা ঝিল, একটা বিল, এক এক জায়গায় এক এক রকম নাম। তোমাদেরটা দহ, আবার কোথাও বা পটস, কোথাও বা তাল, কোথাও বা চাউটস, কোথাও মন্স, কোথাও ডাল,
নাম আলাদা হলেও জলভূমিগুলো কি একই রকম? অনেকটা। খুব বড় হলে তাতে নৌকা চলে, মাঝে মাঝে উঁচু জায়গাও থাকে। নদীর চড়া ধরনের অনেক জীবজন্তু থাকে। কি আছে? কলকাতার ঢাল পূর্ব দিকে। আবির আর ফতেমা পূর্ব কলকাতার জলাভূমি দেখেছে। ওদের দুজনের বাবা আর বুবলা কাকু ওখানে মাছ চাষ করেন। নোংরা জলে মাছ চাষ হয়। কাকু বলে, নোংরা জলে মাছের চাষের এত বড় জায়গা নেই। সারা কলকাতায় নোংরা এখানে জমে, চারপাশটা ভরাট হয়ে আসছে, ভরাট হয়ে বাড়িঘর হচ্ছে, রাস্তা হচ্ছে। ওইসব রাস্তা দিয়েই একদিন ওরা চারপাশে ঘুরেছে কাকুর মোটরসাইকেল করে। কি বিরাট জায়গায়, 1 ঘন্টা বেশি সময় লেগেছিল মনে হয়। স্যারকে এসব কথা বললো। স্যার বললেন, খুব ভালো কথা, এর এখনকার অবস্থাটা তোমরা বলবে, আমি কিছু আগের কথা বলি। তারপরে স্যার বোর্ডে কিছু একটা লিখলেন। দেখো কি লিখেছে সেটা আমরা একটু ভালো করে পড়ে নেব। 1857 সাল উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা কলকাতার আবর্জনা ও নোংরার জল পূর্বে পাঠানো শুরু। 1860 সাল আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু। 1872 মাছের ঘাট তৈরি। 1918 পাকাপাকিভাবে মাছ চাষ শুরু। 1929 বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু। 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গা ফেলা হতো, তাতে গঙ্গা ভরতে লাগলো। বন্যায় ভয় বাড়লো। মাপযোগ করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে, আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, যাবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হলো। এতে বিদ্যাধরী স্রোত কমে গেল। এই অংশের নদীটা ক্রমশ ছড়িয়ে পড়ে বদ্ধ জলা হয়ে গেল। প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপরে একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এখানটা। সোনাই বলল, ওখানে মাছ ছাড়া আর কোনো জীবজন্তু নেই? আছে তো, শামুক, সাপ, পোকা, পাখি, শিয়াল, জলার বেজি, অনেক রকম ভাম, বিড়াল, কাদার কচ্ছপও দেখা যায়। নৌকা করে জলে ঘোরার সময় নানা রকম জল পাখিও চোখে পড়ে। ঠিক আছে, এরপরে দেখো একটা ছক আছে, সেই ছকটা আমরা আস্তে আস্তে পূরণ করবো আর বুঝে নেবো এখানে কি বলার চেষ্টা করা হয়েছে। দেখো, তোমাদের কাছাকাছি জলাভূমি ঘুরে আসবে, দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবে, তারপরে ছকটা পূরণ করবে। জলাভূমির নাম ধরো, আমি এখানে তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, তোমরা সেখানে বুঝবে। জলাভূমির নাম হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি ঝিল। ঠিকানা হচ্ছে সাঁতরাগাছি, হাওড়া, পশ্চিমবঙ্গ। দৈর্ঘ্য কত? 200 মিটার প্রায়। প্রস্থ কত? 65 মিটার। কোথা থেকে জল আসে? জল আসে বৃষ্টির জল। সাধারণত জলকে সংরক্ষণ করে রাখা হয়। আর বর্ষাকালে কত গভীর হয়? বর্ষাকালে প্রায় 15 থেকে 20 ফুট গভীর হয়। কতদিন জল জমা থাকে? সারা বছর জল জমা থাকে। কমে গেলে জলটা কত থাকে? কমে গেলে জলটা প্রায় 10-12 ফুট থাকে। জলের রং কেমন? জলের রং সাধারণত ঘোলাটে, তবে কিছু জায়গায় ভালো স্বচ্ছ জলও দেখা যায়। জলে কী কী গাছ পাওয়া যায়? শ্যাওলা, পানা, জলকলমি ইত্যাদি গাছ পাওয়া যায়। এবার ওদিকটা দেখে নাও। কবে আমরা দেখতে গিয়েছিলাম? আমরা দেখতে গিয়েছিলাম ডিসেম্বর মাসের 22 তারিখে। ঠিক আছে, জল কি কাজে ব্যবহার করা হয়? জল সাধারণত চাষের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আর কি কাজে লাগে? মাঠে ঝিলের পাশে মাঠ আছে, ধান চাষের জন্য, শাকসবজির জন্য জল ব্যবহার করা যেতে পারে। পাশে কি গাছ আছে? পাশে আছে নারকেল গাছ, ইউক্যালিপটাস গাছ, ছোটো ছোটো ঝোপঝাড়ও রয়েছে। কি পাখি দেখা গেল? বক, পানকৌড়ি, মাছরাঙা, হাঁস এসব দেখা গেছে। পশু কি দেখা গেল? সন্ধ্যার দিকে শিয়াল, ভাদর, বেজির দেখা গেছে। আচ্ছা, তারপরে মাঝে চড়া ঢিবি আছে কি না? মাঝে কোনো চড়া বা ঢিবি নেই। অন্যান্য বিষয় সম্পর্কে যদি কিছু বলতে হয়, কি বলবে? মাঝে মাঝে অনেক পরিযায়ী পাখি আছে, সেগুলো দেখার জন্য অনেক পর্যটন ওখানে ভিড় করে। এত অবধি তোমাদের পড়িয়ে দেওয়া হলো। এবার এখান থেকে যে প্রশ্ন আসবে, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়েও চলো আমরা একটু আলোচনা করে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, জলাভূমিতে যে প্রাণীটি ধরা বেআইনি তা হলো মাছ, গুগলি, কচ্ছপ না কোনোটি নয়? উত্তর হচ্ছে কচ্ছপ। পরের প্রশ্ন কি আছে দেখি। জলাভূমিতে পরিযায়ী পাখিরা আসে কখন? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে শীতকালে জলাভূমিতে পরিযায়ী পাখিরা আসে। তারপরে প্রশ্ন, কলকাতার নোংরা জমে পূর্ব কলকাতার জলাভূমিতে, হাওড়ার সাঁতরাগাছির জলাভূমিতে না ডুমুরদহ জলাভূমিতে না কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে কলকাতার নোংরা জমে। এর পরের প্রশ্ন আছে,
300 বছর আগে কলকাতার নোংরা ফেলা হতো কোথায়? বিদ্যাধরী নদীতে, না গঙ্গায়, না ভাগীরথীতে, না কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে গঙ্গায়। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে প্রশ্ন দিয়েছে পুরুলিয়া জেলার জলাভূমির নাম ড্যাশ, কোচবিহার জেলার জলাভূমির নাম ড্যাশ, আর 300 বছর আগে কলকাতার নোংরা ড্যাশ ফেলা হতো। উত্তরগুলো আমরা দেখে নিই। পুরুলিয়া জেলার জলাভূমির নাম হচ্ছে সাহেব বাঁধ, কোচবিহার জেলার জলাভূমির নাম হচ্ছে রসিক বিল, আর 300 বছর আগে কলকাতার নোংরা ফেলা হতো কোথায়? গঙ্গায়। দেখে নাও তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কেমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজন পড়লে খাতায় লিখে রাখতে পারো, পরবর্তীকালে তোমাদের মুখস্থ করতে বা বুঝতে অনেক সুবিধা হবে। এসো পরে কি কোশ্চেন আছে দেখে নিই। পরের প্রশ্ন আছে সত্য ও মিথ্যা উল্লেখ করো। প্রথম প্রশ্ন, শীতকালে জলাভূমিতে নতুন ধরনের পাখি আসে। জলাভূমিতে সন্ধ্যার দিকে বাঘ, হায়না দেখা দেয়। আর পূর্ব কলকাতার জলাভূমিতে 1928 খ্রিস্টাব্দ থেকে পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্ন উত্তরটা ঠিক আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন উত্তরে দেখো, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা কিন্তু সঠিক নেই। জলাভূমিতে সন্ধ্যার দিকে বাঘ, হায়না এসব দেখা যায় না। ঠিক আছে, তারপরে প্রশ্নটার উত্তর কিন্তু ভুল রয়েছে, কারণ ওটা 1928 হবে না, 1918 হলে ঠিক হতো। এরপরে আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে নেব। দেখি পরে কি আছে। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। প্রথম প্রশ্ন তোমাদের সামনে হাজির হচ্ছে, জলাভূমিতে কী কী ধরনের শাক পাওয়া যায়? এইমাত্র আমরা পড়লাম জলাভূমিতে কলমি শাক, ঢেঁকি শাক, কচু শাক ইত্যাদি শাক পাওয়া যায়। পরের প্রশ্ন, জলাভূমিতে সন্ধ্যের দিকে কি দেখা যায়? জলাভূমিতে সন্ধ্যের দিকে দেখা যায় শেয়াল, বেজি, ভোঁদড় এগুলো দেখা যায়। তারপরে প্রশ্ন, জলাভূমিতে কি কি মাছ ছিল? আমরা বললাম এইমাত্র জলাভূমিতে ছিল শোল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, চিংড়ি, বোয়াল এসব মাছগুলি দেখতে পাওয়া যায় জলাভূমিতে। তারপরে জলাভূমিতে কি কি ধরনের পাখি দেখা যায়? দেখো জলাভূমিতে দেখা যায় বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুকখোল, ডাহুক আর কাদা খোঁচা। তারপরে প্রশ্ন কী আছে দেখো, নোংরা জলে মাছ চাষের সবচেয়ে বড় জায়গা কোনটি? সঠিক উত্তর হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি নোংরা জলের মাছ চাষের সবথেকে বড় জায়গা। দেখো অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম, আশা করি তোমাদের খুব কাজে আসবে। ভৌত পরিবেশ, উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ। এসো কি লেখা আছে আমরা একটুখানি পড়ে নিই। ভোরবেলা দাদুর সঙ্গে বেড়াতে গিয়েছিল পিকু। চারিদিকে সবুজ গাছপালা, নীল আকাশে সূর্য। দাদু বললেন, সূর্যের আলো, মাটি, জল, বাতাস এরই মাঝে গড়ে উঠেছে বিচিত্র উদ্ভিদ জগৎ। অনেক বছর আগে পাশাপাশি সৃষ্টি হয়েছে প্রাণী জগতের। পোকা মাকড়, অনেক রকম পাখি, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ ঘাস পাতা, গাছ, ফুল, ফল খেয়ে তারা বেঁচে থাকে। আবার বাঘ, সিংহ, নেকড়ে তাদের খেয়ে বেঁচে থাকে। এই পর্যন্ত শুনে পিকু বলল, মানুষ এসছে অনেক পরে, তাই না? মানুষ তো সবই খায়, গাছের মূল থেকে ফুল, ফল, বীজ, হরেক রকম মাছ, নানা রকম মাংস, দুধ, মৌমাছির তৈরি করা মধু। দাদু বললেন, মানুষের দরকার সবাইকে। গোটা জীবজগৎ টিকে না থাকলে মানুষের সবচেয়ে অসুবিধা। স্কুলে সব শুনে দিদিমণি বললেন, উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার উপর নির্ভর করছে তা কি ভেবেছ? দেখো তারপরে কি বলেছে, উদ্ভিদ ও প্রাণীদের খাদ্যের বিষয়ে আলোচনা করো, তারপরে লেখো। এখানে একটা ছক দিয়েছে, চলো ছকটা আমরা পূরণ করি আর বুঝে নিই। প্রথমে দেখো গাছ কি কি দিয়ে খাদ্য তৈরি করে। সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল ও ক্লোরোফিল। ক্লোরোফিল কি জানো? ক্লোরোফিল হচ্ছে গাছের সবুজ অংশের রঞ্জক পদার্থ। এই সকল জিনিস দিয়ে গাছ খাদ্য তৈরি করে। তারপরের ছকে চলে আসি, গাছ কোন প্রাণীকে খাদ্য যোগায়। দেখো সবুজ উদ্ভিদ তৃণভোজী প্রাণীদের খাদ্য যোগায়। বার্বলা জাতীয় উদ্ভিদ স্বর্ণলতাকে খাদ্য যোগায়। এছাড়া দানাশস্য, ফল ফুল, কন্দ, শাকসবজি ইত্যাদি মানুষকে খাদ্য যোগায়। মাশরুম মানুষকে খাদ্য যোগায়। তারপরের ছয় কী রয়েছে, তৃণভোজী প্রাণীদের কারা খায়? মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ, নেকড়ে প্রভৃতি প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায়। তারপরে দেখো একদম শেষের ছকে চলে আসি, কোন প্রাণীরা উদ্ভিদ ও প্রাণীদের খায়। দেখো এর উত্তরটা হবে
মানুষ, শিম্পাঞ্জি, ভালুক, ইঁদুর ও কাঠবিড়ালি, কাক, পিনহারা মাছ, মুরগি, কিছু প্রজাতির টিকটিকি ও গিরগিটি এবং সামুদ্রিক কচ্ছপ ও উদ্ভিদ ও প্রাণী উভয়কেই খায়। ঠিক আছে, চলো আমরা আবার পড়ায় ফিরে যাই। এরপরে আমরা দেখব বুনো থেকে পোষা হলো। নাসরিনরা সাতগেছিয়া ঝিলে পাখি দেখতে গিয়েছিল। শীতের সময় পাখিগুলো আসে। এই পাখিরা যেখানে থাকে সেখানে আরও বেশি শীত, তাই সেখান থেকে চলে আসে। কম শীতের দেশে 2 মাস কাটিয়ে আবার ফিরে যায়। পাখিগুলো দেখে নাসরিন অবাক, বলল, এত হাঁসের মতো, এ তো হাঁসের মতো দেখতে, কতগুলো তো আমাদের পোষা হাঁসের মতো। দিদিমণি বললেন, হাঁসই তো, তবে এরা বুনো হাঁস। বুনো হাঁস পোষ মেনেই তো পোষা হাঁস হয়েছে। নাসরিন মানতে চাইল না, বলল, আমাদের পোষা হাঁসগুলো তো পোষা হাঁসদের ডিম ফুটিয়েই হয়েছে। দিদিমণি বললেন, ঠিকই বলেছ, হাঁস পুষলে ডিম পাওয়া যাবে। তাই ভেবে মানুষ বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল। সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ হাঁসে পরিণত হয়েছিল। বুঝেছি, রবিন বলল, সেগুলি পোষা হাঁস হলো, আর বুনো হাঁসদের অন্য দলগুলো বুনোই হয়ে গেল। সময় বলল, দিদি, মোরগের বেলায় এমন হয়েছে। জলদাপাড়ার বনে লাল মোরগ দেখেছি, সেটা অনেকটা আমিরাদের মোরগটার মতো দেখতে। ঠিকই বলেছ, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় লাল গরুর মতো জন্তু দেখা যায়, নাম গৌড়। অনেকে বলেন ভারতীয় বাইসন। আমাদের দেশি গরুরা আগে ওদের মতোই ছিল। নাসরিন বলল, তার মানে সব পালিত পশু একসময় বুনো ছিল, কেউ কেউ এখন বুনোও রয়ে গেছে। তবে পশু পাখি পোষ মানানোর একটা ইতিহাস আছে। মানুষ সব পশু পাখি একসময় পোষ মানাতে পারেনি। আচ্ছা, কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল, তারপরে মানুষ দেখলো গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এদের পোষ মানালে অনেক সুবিধা। চাষের কাজে যানবাহন হিসেবে তাদের ব্যবহার করা যেতে পারে। তবে আজকাল কিছু কিছু মাছ, মৌমাছিদেরও মানুষ পোষ মানাচ্ছে। তারপর দেখো একটা ছক আছে, আমরা এই ছকটা পূরণ করব। কিভাবে ছকটা পূরণ করা যায় সেটা আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে, প্রথমে দেখি পালিত পশুর নাম, যেমন গরু, ছাগল, ভেড়া, মোষ। তার থেকে কি কি পাওয়া যায়? তার থেকে পাওয়া যায়, যেমন গরু থেকে পাওয়া যায় দুধ, মাংস। ছাগল থেকেও পাওয়া যায় দুধ, মাংস। ভেড়া থেকে চামড়া, লোম আর মাংস পাওয়া যায়। আর মোষ দুধ দেয় আমাদের। এরপরে দিয়ে চলে আসি পালিত পাখির নাম। পাখি কয়েকটা নাম বলো যেগুলো আমরা পোষ মানাই, যেরকম হাঁস, মুরগি, পায়রা। মুরগি থেকে মাংস আর ডিম পাই, হাঁস থেকেও তাই পাই, আর পায়রা থেকে পালক পাই। এরপরে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, মানুষ খায় উদ্ভিদ, প্রাণী? উদ্ভিদ ও প্রাণী কোনোটিই নয়। সঠিক উত্তর উদ্ভিদ ও প্রাণী। সূর্যালোক, জল, বাতাস, মাটির সাহায্যে সবুজ উদ্ভিদ তৈরি করেছে কি? উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানব জগৎ কোনোটি নয়। উত্তর হবে উদ্ভিদ জগৎ। মানুষের দরকার কেবলমাত্র মানুষকে, উদ্ভিদকে, প্রাণীকে, উদ্ভিদ ও প্রাণী উভয়কে। সঠিক উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী উভয়কে। সাঁতরাগাছির ঝিলে পাখি আসে গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে না হেমন্তকালে? সঠিক উত্তর হচ্ছে শীতকালে। তারপরে প্রশ্ন, লাল বনমোরগ দেখা যায় বল্লভপুরে, কাজিরাঙ্গায়, জলদাপাড়ায় না কানহাতে? সঠিক উত্তর হচ্ছে লাল বনমোরগ দেখা যায় জলদাপাড়ায়। তারপরে প্রশ্ন, বর্তমানে মানুষ পোষ মানাচ্ছে কাকে? বাঘকে, মৌমাছিকে, সিংহকে না সাপকে? সঠিক উত্তর হচ্ছে বর্তমানে মানুষ পোষ মানাচ্ছে মৌমাছিকে। এরপরে শূন্যস্থান পূরণ করো। দেখো পরপর বেশ কয়েকটা শূন্যস্থান তোমাদের সামনে হাজির করা হলো। তার উত্তরগুলো এমন হচ্ছে, উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে তৈরি হয়েছে জীবজগৎ। উদ্ভিদ জগতের পাশাপাশি সৃষ্টি হয়েছে প্রাণী জগৎ। পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে অনেক পরে। মানুষ গাছের মূল, কাণ্ড থেকে শুরু করে পাতা, ফুল, ফল সবই খায়। আর মৌমাছিরা তৈরি করে মধু। দেখো পরপর উত্তরগুলো তোমাদের সামনে হাজির করে দেওয়া হচ্ছে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে আরও কিছু শূন্যস্থান পূরণ আছে, আমরা সেগুলো দেখে নেব। যেমন দেখো, গোটা জীবজগৎ টিকে না থাকলে মানুষের সবচেয়ে অসুবিধা হবে। শীতকালে সাঁতরাগাছির ঝিলে পাখিরা যে অঞ্চল থেকে আসে সে অঞ্চলে শীত আরও বেশি। বন্য প্রাণীরা পালিত প্রাণীতে পরিণত হয়েছে। জলদাপাড়ায়
জঙ্গলে গরুর মতো জন্তুটির নাম হচ্ছে গাউর, আর প্রথম পোস্টম্যানে ছিল কুকুর। ঠিক আছে, দেখো এরকমভাবে 10টা শূন্যস্থান পূরণ তোমাদের সামনে হাজির করে দেওয়া হলো। এরপরে আমরা দেখে নেব অন্য কোনো প্রশ্ন, সেখানে কি উত্তর আছে সেটা আমরা বুঝবো। যেমন ধরো সত্য ও মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্নটা হলো মানুষ সর্বভুক প্রাণী। পৃথিবীতে মানুষ এসছে সবচেয়ে পরে, আর জীবজগৎ টিকে না থাকলে মানুষের কোনো অসুবিধা হবে না। দেখো প্রথম দুটো ঠিক, তারপরটা ভুল। ঠিক আছে, এরপরে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর পরপর জেনে নেব। যেমন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আসছে, জীবজগতের প্রধান দুটি উপাদান কি কি? আমরা এইমাত্র শিখলাম উদ্ভিদ ও প্রাণী। তারপরে পূর্ব কলকাতার জলাভূমিতে কোন কোন প্রাণী দেখা যায়? দেখো উত্তরটা হবে সাপ, ব্যাঙ, শামুক, মাছ, বেজি, শেয়াল, বনবিড়াল, কচ্ছপ, এরকম নানা রকম পাখি দেখা যায়। মানুষকে সর্বভুক বলা হয় কেন? উদ্ভিজ ও প্রাণীজ সব রকমের খাবার খায় বলে মানুষকে সর্বভুক প্রাণী বলা হয়। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো, অনেক তোমাদের কাজে আসবে। পরিযায়ী শব্দের অর্থ কি? দেখো পরিযায়ী শব্দের অর্থ হলো বসবাসের জন্য অন্যত্র গমনশীল। ঠিক আছে, তারপরে দেখো পরিযায়ী পাখিরা আমাদের দেশে আসে কোথা থেকে? পরিযায়ী পাখিরা আরও বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে আসে। তারপরে পরিযায়ী পাখিরা কোথায় বেড়াতে আসে? পরিযায়ী পাখিরা সাঁতরাগাছি ঝিলে বেড়াতে আসে, আমরা এইমাত্র পড়লাম। তারপরে কি রয়েছে? তারপর প্রশ্ন, জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? লাল বনমোরগ আর ভারতীয় বাইসন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে ভারতীয় বাইসনকে আর কি নামে ডাকা হয়? ভারতীয় বাইসনকে গাউর নামে ডাকা হয়। দেখো এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমাদের অনেক কাজে লাগবে। এরকম আরও ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে থাকো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।